সুপ্রিয় শিক্ষার্থী, আমার নাম হলো ইমরান হাসান, লেকচারার ফিজিক্স, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। তো তোমাদের সাথে আজকে আমার সম্ভবত প্রথম ক্লাস। তো আমি তোমাদেরকে ফিজিক্স পড়াবো। আর আগে যে ক্লাসগুলো হয়েছিল ফিজিক্সের অন্য স্যার নিয়েছে। আজকে আমরা ফিজিক্সের ভেক্টর অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো ভেক্টর কাকে বলে বা ভেক্টর কি সেটা তোমরা ক্লাস 9-10-এ শিখে আসছো। তো ভেক্টর নিয়ে এখন আমরা ডিটেলস 9-10 তোমরা শুধু ত্রিভুজ বিধি বা ভেক্টর রাশি কাকে বলে এইটুকু জেনেছ, কিন্তু আমরা আজকে ভেক্টরের ভিতরে কি কি টপিক থাকবে বা ভেক্টরে কি কি জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেগুলো নিয়েই আজকে হলো মূল আলোচনার বিষয়। তো ভেক্টরের শুরুতে তোমাদের বেশ কিছু সংজ্ঞা বা বেশ কিছু রাশির সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে সব সংজ্ঞাগুলো লিখে দিব এবং ম্যাথগুলো করে দিব, এবং এই আজকের যে ক্লাসগুলো করাবো সেগুলোর উপর পরীক্ষায় থাকবে। তোমাদের সামনে যে অ্যাসাইনমেন্ট দিবে বা পরীক্ষা থাকবে সব কিছু এখন যে ক্লাসটা করবা সেই ক্লাসের উপর ডিপেন্ড করবে। ওকে, তো নাও শুরু করি ভেক্টর অধ্যায়টা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন ভেক্টর অধ্যায়টাতে ফার্স্ট যেটা লাগবে সেটা হলো একক ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে। একক ভেক্টর কাকে বলে? আচ্ছা, একক ভেক্টর কাকে বলে? খুব সহজ ভাষা যদি বলতে চাই, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। তাহলে লিখে নিতে পারো তোমরা, যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। আচ্ছা, তাহলে মনে রাখবে একক ভেক্টরটা কি। তো এখন একক ভেক্টর আসলে জিনিসটা কি? দেখো, সিম্পল ভাবে যদি আমি চিন্তা করতে চাই ভেক্টর জিনিসটা কি, ভেক্টর একটা রাশি, যে রাশিটার কি থাকবে? দিক থাকবে। আর সেই দিকটা প্রকাশ করার জন্য আমরা একটা স্ট্রেট লাইন চিন্তা করি। ধরো এটা একটা স্ট্রেট লাইন, সরল রেখা। তো ধরো সরল রেখাটা শুরু হয়েছে এক পয়েন্ট থেকে, ও পয়েন্ট থেকে পি পয়েন্টের দিকে। তাহলে ওপি একটা সরল রেখা। এখন এই সরল রেখাকে তুমি যদি একটা তীর চিহ্ন দিয়ে দাও তাহলে সে কী হয়ে গেল? এটা ভেক্টর রাশি হয়ে গেল। তাহলে এটাকে আমি তুমি কী নামে ডাকতে পারি? এটাকে আমি বলতে পারি ওপি ভেক্টর। এটা স্ট্রেট লাইন ছিল, যার সাথে তীর চিহ্ন দিলাম ও থেকে পি এর দিকে, তাই এটা কী হয়েছে? ওপি ভেক্টর। বা এটাকে আমি নাম দিতে পারি এ ভেক্টর হিসেবেও প্রকাশ করতে পারি। তুমি চাইলে ও পি বিন্দুতে প্রকাশ করতে পারো, বা এটাকে আলাদা একটা সিম্বল বা আলাদা একটা লেটার, একটা লেটার দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা এ ভেক্টর। তাহলে আমি এটা লিখতে পারি ওপি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর। আচ্ছা, তো নর্মালি 9-10-এর যে বেসিক ছিল সেটা থেকে আমরা এটাই বুঝি যে একটা সরল রেখাকে যদি আমি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে সে কী রূপে প্রকাশ করা হবে? এটা একটা ভেক্টর রূপে প্রকাশ করা হবে। আচ্ছা, এবার আসো ভেক্টরের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হলো ভেক্টরের মান। ধরো ওপি রেখা দিয়ে কী ভেক্টর প্রকাশ করা হচ্ছে? ওপি ভেক্টর দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমি বলতে পারি এই জায়গায় যে ওপি একটা ভেক্টর, এর মানটা কি? যে কোনো ক্ষেত্রে যখনই দেখবা আমরা ভেক্টর অধ্যায়ে যে কোনো একটা ভেক্টরের মান বলতে তার মডুলাসকে বুঝি, তার ম্যাগনিটিউডটাকে বুঝি, তার মানটা কত। তাহলে ওপি ভেক্টর এর মান হবে ওপি মডুলাস। ভেক্টর জন্য কি দেবে? মডুলাস। ওকে, তার মানে যে একটা রাশির ভেক্টরের মান ওপি মডুলাস। আচ্ছা, ওপি মডুলাসের অর্থ কি, বা একটা ভেক্টরের মানের অর্থ কি? দেখো, একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে তোমার কি লাগে? একটা সরল রেখা লাগে না? তো সেই সরল রেখার তো একটা দৈর্ঘ্য আছে, তাই না? এই যে এতটুকু যে দৈর্ঘ্য, এই টোটালটুকু যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই হলো ওই ভেক্টরের মান। ধরো আমি এই ভেক্টরটার নাম কি? ওপি ভেক্টর। এই ওপি ভেক্টর ইউজ করতে তুমি একটা রেখা টানা লাগছে না? কি রেখা সেটা? ওপি রেখা। তাহলে এই ওপি রেখার দৈর্ঘ্যটাই হবে তার মান। অর্থাৎ সহজ তুমি লিখতে চাও এইভাবে লিখতে পারবা যে ওপি ভেক্টর এর মান হলো ওপি মডুলাস। এর অর্থ হলো ওপি বাহুর দৈর্ঘ্য। ওপি বাহুর দৈর্ঘ্য। তোমরা একটা জিনিস মনে রাখবা সহজ ভাষায়, যে একটা ভেক্টর রাশির
মান বলতে বোঝায় ওই ভেক্টরটা তুমি যেই রেখা দ্বারা প্রকাশ করছো সেই রেখার কি থাকবে, অবশ্যই একটা দৈর্ঘ্য আছে। হ্যাঁ, তখন তুমি ওই ভেক্টরটার যে মান বের করবা, মডুলাস করবা। মডুলাস কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব আজকে, যে কিভাবে তুমি একটা ভেক্টরের মান বের করবা। তো সেই মানটাই দ্বারা কি বুঝবা সেটা জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক জিনিসটা, যে সেই মডুলাস দ্বারা বোঝাবে ওই বাহুটার বা দৈর্ঘ্য। ওই ভেক্টরটা যেই বাহু দ্বারা প্রকাশ হবে, তোর অভি ভেক্টরটা কোন বাহু দ্বারা প্রকাশ হচ্ছে, অভিবাহু দ্বারা, তার একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটাই হবে ওপি ভেক্টরের মডুলাস। তো আশা করি তোমরা এই বেসিকটা মনে রাখবা, খুবই কাজে লাগবে। এবার আসো আমার একক ভেক্টরে। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। অর্থাৎ সিম্পল তো চিন্তা করতে পারো যে এই ধরো পুরোটা একটা ভেক্টর, এই পুরোটা একটা ভেক্টর কি ভেক্টর, এটাকে ধরতে পারো এ ভেক্টর ধরলাম, বা তোমার মন চলে ওই ভেক্টর ধরতে পারো, ইচ্ছা ধরলাম এটা এ ভেক্টর। তাহলে এই ভেক্টরের দৈর্ঘ্যটা কত? ওই যে একটু আগে বলছি একটা ভেক্টরের দৈর্ঘ্য বলতে বোঝায় ওই ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের দৈর্ঘ্যটা কত হবে? এই সম্পূর্ণ ভেক্টরের দৈর্ঘ্যটা কত হবে? এ মডুলাস। যদি পুরোটাকে আমি এ ভেক্টর বলো, এ মডুলাসও বলতে পারো, ওপে মডুলাসও বলতে পারো, ইচ্ছা। তো ধরো এটা এ ভেক্টর, তার দৈর্ঘ্য হলো কত? এ মডুলাস। তাহলে আমি বলতে পারি এ মডুলাস দৈর্ঘ্যে ভেক্টরটা হয় কত? দৈর্ঘ্যের ভেক্টরটা হয় এ ভেক্টর। অতএব একক দৈর্ঘ্যের ভেক্টর যেটা হবে সেটা হবে এ ভেক্টর বাই এ মডুলাস। এটাই হলো আমার একক ভেক্টর নির্ণয় সূত্র। আসলে একক ভেক্টর মানে কি? সম্পূর্ণ একটা ভেক্টর রাশি থাকে, তাকে ক্ষুদ্র ক্ষুদ্র সেম ইউনিটে অসংখ্য একক ভেক্টরে ভাগ করা হয় এবং একক ভেক্টরকে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, টুপি বলা হয়, এ ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো এই জায়গায় আমি লিখতে পারতেছি এ একটা ভেক্টর, তার ভেক্টরের মান হবে এ মডুলাস, তার একক ভেক্টরটা কত হবে? এক টুপি। এই টুপি দিয়ে যদি কোথাও ভেক্টরের যে টুপি চিহ্ন দেখো, সেই টুপি দিয়ে বুঝতে পারবো এটা একটা একক ভেক্টর। তাহলে আমি বলতে পারি এই জায়গায় লিখে রাখো সূত্রটা, খুব ইম্পর্টেন্ট। এ ভেক্টর এর একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর, ওই ভেক্টরটাকে তুমি তার মান দিয়ে ভাগ করে দিবা, তাহলে তার একক ভেক্টরটা নির্ণয় করতে পারবা। তাহলে আমরা বলতেছি যে যার যে কোনো একটা ভেক্টর একক ভেক্টর বলো, ওই ভেক্টরটাকে তার মান দিয়ে প্রকাশ করে দিবা। এটাই ছিল একক ভেক্টরের সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট। এবং এই সূত্রটা মনে রাখবা যে কিভাবে একক ভেক্টর নির্ণয় করতে হয়, ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা, এরপর আসো নেক্সট যেই সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে, সেটা হলো আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর, আয়তাকার একক ভেক্টর। তো চলো শিখি আয়তাকার একক ভেক্টর কি। আচ্ছা, আয়তাকার একক ভেক্টর শেখার জন্য তোমাকে আগে তিনটা অ্যাক্সিস চিন্তা করতে হবে। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো মানে তিনটা অ্যাক্সিস থাকবে। এখন আমরা 9 10-এ দুইটা শিখে আসছি, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ, কিন্তু এখানে আমার তিনটা অক্ষ থাকবে, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ, আর একটা হলো কি জেড অক্ষ। একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ, আর একটা হলো কি জেড অক্ষ, 3 ডাইমেনশনাল। তো এই ত্রিমাত্রিক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, ফিক্সড রাখা হয়, সেটাকে বলা হয় আই ক্যাপ। আবার একটা ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, সেটা হলো কি জে ক্যাপ। আর একটা জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, সেটা হলো কি কে ক্যাপ। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, সংজ্ঞাটা লিখতে পারি এইভাবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স কমা ওয়াই কমা জেড অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর, তিনটি একক ভেক্টর আই ক্যাপ কমা জে ক্যাপ কমা কে ক্যাপ বিবেচনা করা হয়, বিবেচনা করা হয়। এদেরকে আয়তাকার একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ
এই যে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। তিনটা অক্ষ, তিনটা একক ভেক্টর থাকবে। একটাকে বলবো আই ক্যাপ, একটাকে হলো জে ক্যাপ, আর একটা হলো কে ক্যাপ। এই আই জে কে এদেরকে বলবা তুমি কি আয়তাকার একক ভেক্টর। যেমন ধরো তুমি মূলবিন্দু হতে এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলা, তাহলে 2 এর সাথে আই ক্যাপ লিখে হবে 2i ক্যাপ। ধরো জেড ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলা, তাহলে ওয়াই অক্ষের 3 ঘরের সাথে জে ক্যাপ ইউজ করবা, তাহলে লিখবা 3j ক্যাপ। আর যদি জেড অক্ষ বরাবর 5 ঘর যাও তাহলে লিখবা তুমি কি 5k ক্যাপ। মানে সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে তুমি হবে এক্স অক্ষ বরাবর যত ঘর যাবা তার সাথে আই ক্যাপ ইউজ করবা, ওয়াই অক্ষ বরাবর যতটুকু যাবা তার সাথে জে ক্যাপ ইউজ করবা, আর জেড অক্ষ বরাবর যতটুকু যাবা তার সাথে কে ক্যাপ ইউজ করতে হবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আয়তাকার একক ভেক্টর ইউজ করতে হবে। জাস্ট সিম্পলভাবে মনে রাখবা যে 3টা অ্যাক্সিস থাকবে, 3টা অ্যাক্সিস বরাবর 3টা একক ভেক্টর কল্পনা করতে হবে বা 3টা একক ভেক্টর ইউজ করতে হবে। এটাকে বলবো আমরা কি আয়তাকার একক ভেক্টর। এরপরে আমরা শিখবো নেক্সট একটা টপিক, অবস্থান ভেক্টর। দেখো অবস্থান ভেক্টর খুব ইম্পর্টেন্ট ভেক্টর। এটা অবস্থান ভেক্টর। আচ্ছা, তো অবস্থান ভেক্টর কাকে বলে সংজ্ঞাটা আগে লিখে দিচ্ছি, তারপর আমি তোমাদের বোঝাচ্ছি। তো অবস্থান ভেক্টরের ক্ষেত্রেও তোমাকে 3 ডাইমেনশনাল অ্যাক্সিস চিন্তা করতে হবে, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করবা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হলো এক্স ও ওয়াই জেড, 3টা অক্ষ। একটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আচ্ছা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য, মানে ধরো এখানে একটা বিন্দু আছে, সেটা ধরো তোমার কি বিন্দু, পি একটা বিন্দু। আচ্ছা, এই পি বিন্দুটা নির্ণয় করার জন্য বা পি বিন্দুর অবস্থান জানার জন্য তোমাকে মূল বিন্দু থেকে ওই বিন্দু থেকে একটা রেখা কল্পনা করবা বা একটা রেখা টানবা, বা যে ভেক্টর ইউজ করবা সেই ভেক্টরটাকে বলবা কি অবস্থান ভেক্টর। তাহলে আমি লিখতে পারি এইভাবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরের প্রয়োজন হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে, ধরে এটা হলো মূলবিন্দু, এখানে একটা বিন্দু আছে, এই মূলবিন্দু থেকে ওই বিন্দুর দিকে তুমি একটা ভেক্টর চিন্তা করবা। কেন চিন্তা করবা? অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরের প্রয়োজন হয় তাকে ওই বিন্দু, কোন বিন্দুর, পি বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আবার বলতেছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু হতে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরের প্রয়োজন হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। তাহলে আমি লিখতে পারি এই জায়গায়, সুতরাং পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি করবা? পি বিন্দু থেকে ও বিন্দু থেকে পি বিন্দু দিকে যাবা, একটা রেখা টানবা, তীরচিহ্ন দিবা, তাহলে সেটা হবে কি ভেক্টর? ওপি ভেক্টর। এইভাবে অবস্থান ভেক্টর প্রকাশ করতে হয়। সবসময় অবস্থান ভেক্টর মানে চিন্তা করবা মূলবিন্দু থেকে ওই বিন্দুর দিকে যাবে, তাহলে তুমি যে ভেক্টরটা পাবা সেটাই হবে কি অবস্থান ভেক্টর। এটা হলো সহজ ভাষা যদি বলতে চাই। আচ্ছা, তো আশা করি তোমরা অবস্থান ভেক্টরটা কি সেটা মাথায় একটু হলেও ঢুকছে। এখন আমরা চিন্তা করব যে অবস্থান ভেক্টরটাকে আমরা কীভাবে নির্ণয় করব। যেহেতু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আছে, তার মানে এটা স্থানাঙ্ক ব্যবস্থা। আর স্থানাঙ্ক অবস্থায় কী থাকে? বুজ খুঁটি,
ভুজ মানে এক্স, কুটি মানে ওয়াই, আর যেহেতু এখানে জেড অক্ষ আছে সেখানে তিনটা বিন্দু থাকবে, একটা হলো এক্স, আর একটা হলো ওয়াই, আর একটা কি থাকবে জেড। এখন একটা বিন্দুকে প্রকাশ করতে গেলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা তিনটা পয়েন্ট লাগবে। আগে লাগতো এক্স আর ওয়াই, এখন একটা জিনিস লাগবে এক্স ওয়াই জেড। জেড নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এখন চলো শিখি কীভাবে আমি একটা বিন্দুর অবস্থান ভেক্টরকে নির্ণয় করব, সেই সম্পর্কে তোমাকে একটু ধারণা দিচ্ছি। সংজ্ঞাটা সবাই একটু লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট সংখ্যা, পরীক্ষায় আসতে পারে। অবস্থান ভেক্টর, তো ধরো আমি অবস্থান ভেক্টর নির্ণয় করতে যাচ্ছি। ধরো এখানে একটা পি বিন্দু আছে, প্রসঙ্গ কাঠামো, আর প্রসঙ্গ কাঠামোর ধর পি বিন্দু একটা স্থানাঙ্ক থাকবে, ধরো এক্স কমা ওয়াই কমা কত জেড। আচ্ছা, তো এখন এই বিন্দুটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। এখন তোমার অবস্থান ভেক্টর কোনটা হবে? মূল বিন্দু থেকে পি বিন্দুর দিকে যে ভেক্টরটা চিন্তা করবা সেটা হবে কি তার অবস্থান ভেক্টর। আচ্ছা, এখন তোমাদের 9 10 একটা জিনিস শিখে আসছিলে ভেক্টর, এটা খুব কাজে লাগবে, ভেক্টরের ত্রিভুজ বিধি। সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে নিচ্ছি। ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি আশা করি তোমরা অনেকে জানো, না জানলে এখন শিখে রাখো। ভেক্টরের ত্রিভুজ বিধি, ধরো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটাকে তুমি তিনটা ভেক্টর চিন্তা করতে পারো। ধরো যে কোনো একটা তীর চিহ্ন দিলাম, এদিকে একটা তীর চিহ্ন, এদিকে একটা তীর চিহ্ন, এদিকে একটা তীর চিহ্ন। আচ্ছা, তাহলে দেখো তো তিনটা তীর চিহ্ন একই দিকে আসছে কিনা? না, একই দিকে নাই। এই ভেক্টরটা এদিক দিয়ে যাচ্ছে, আবার সে এদিক দিয়ে ব্যাক করতেছে, তার মানে তারা একই ক্রমে আছে, একই দিকে বলবো না, একই ক্রমে আছে। তাহলে একবার সে বি থেকে এর দিকে যাচ্ছে, আবার এ থেকে সি এর দিকে যাচ্ছে। আবার এই ভেক্টরটা ক্ষেত্রে দেখো বি থেকে সি এর দিকে যাচ্ছে, তার মানে কি এইটা বিপরীত ক্রমে আছে, ওরা এদিক দিকে এদিক দিয়ে যাচ্ছে কিন্তু তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে যোগ বিধিটা বলবে এরকম, যেটা বিপরীত দিকে আছে সেই ভেক্টরটা ইকুয়ালস টু, মানে বিসি ভেক্টরটা বিপরীত ক্রমে আছে, সেটা ইকুয়ালস টু বাকি দুটা ভেক্টর যে একই ক্রমে আছে তাদের যোগফলের সমান। অর্থাৎ যেহেতু সে বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে বি এ ভেক্টর এ থেকে সি এর দিকে আসতেছে, তাহলে এটা কত হবে? এসি ভেক্টর। এইটা হলো যোগ বিধি। তাহলে ত্রিভুজের যোগ বিধি অ্যাপ্লাই করার সময় তো ফার্স্ট যেটা মনে রাখতে হবে যে তীর চিহ্ন কোনটা বিপরীত দিকে আছে, কোনটা বিপরীত দিকে আছে দেখলাম, এটা একই দিকে, এটাও একই দিকে, মানে একই ক্রমে, এটা বিপরীত দিকে আছে। তাহলে এই বিপরীত ভেক্টরটা মানে বিপরীত ক্রমে যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টর ইকুয়ালস টু লিখবে বাকি যে দুটো ভেক্টর হয়। আচ্ছা, তাহলে আমরা যদি এরকম থাকে, ধরো এরকমভাবে লিখে দিল ওরা, আমরা টিচার অন্যভাবে দিতে পারি। যদি টিচারটা এরকম অন্যভাবে থাকে তখন আমি কীভাবে চিন্তা করতে পারি? ধরো এদিক দিয়ে আছে তোমার পি ভেক্টর, এদিক দিয়ে আছে তোমার কিউ ভেক্টর, ঠিক আছে, এদিক দিয়ে আছে তোমার আর ভেক্টর, ঠিক আছে। তাহলে আর ভেক্টর কিউ ভেক্টর এরা একই দিকে আছে, আর ভেক্টর আর কিউ ভেক্টর একই দিকে, কিন্তু পি ভেক্টরটা বিপরীত দিকে। তাহলে বিপরীত ভেক্টরকে পি ভেক্টর সমান সমান একই দিকে আছে কারা? আর ভেক্টর আর কিউ ভেক্টর। তাহলে আর ভেক্টর যোগ কিউ ভেক্টর, এটাই ছিল তোমার ত্রিভুজের যোগ বিধি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ত্রিভুজের যোগ বিধিটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথ করতে এটা খুবই কাজে লাগবে বেসিক সূত্র হিসাবে। তোমার মনে রাখবা যে যে একই দিকে যারা থাকবে তাদেরটা যোগ, আর বিপরীত দিকে যারা থাকবে তাদেরটা হবে কি সমান সমান দিয়ে বাকি ভেক্টরটা লিখতে হবে। এটাই ছিল ত্রিভুজের যোগ বিধি। ভালো করে বুঝে রাখো, যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করবা, কমেন্টে আমি আনসার দিব যদি কেউ যোগ বিধিটা না বুঝতে পারো। আর বলতেছি যদি কোনো প্রবলেম হয় ক্লাসের সময় তোমরা কমেন্ট করে নিবা, কমেন্টের সময় আমি দেখবো এবং যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটা আনসার দিয়ে দিব তখনই। আচ্ছা, এবার আসো, আমরা টার্গেট ছিল যে কীভাবে অবস্থান ভেক্টরকে নির্ণয় করবো, আমরা অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করব। তো অবস্থান ভেক্টর নির্ণয় করার সময় একটা বিন্দু লাগবে, সেই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা জেড। এর অর্থ হলো কি, তোমাকে এক্স অক্ষ বরাবর কত ঘর যেতে হবে? এক্স ঘর যাবা। তো আমি এক্স অক্ষ বরাবর এক্স ঘর গেলাম, গিয়ে ধরলাম এম বিন্দুতে আসছি। কোন বিন্দুতে আসছি? এম বিন্দুতে আসছি। আচ্ছা, এরপরে ওয়াই আছে, এর অর্থ হলো ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর যাবা। তাহলে ওই বিন্দু থেকে আমি ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর গেলাম, ঠিক আছে, গিয়ে এন বিন্দু পর্যন্ত আসলাম। আচ্ছা, এবার জেড অক্ষ বরাবর, জেড অক্ষ কোন দিকে? উপরের দিকে। কত ঘর যাবা? জেড ঘর। তাহলে আমি এন থেকে উপরের দিকে জেড ঘর গেলেই এই পি বিন্দুর দেখা পাবো। কিন্তু অবস্থান ভেক্টর এত দিকে ঘুরে আসতে যাচ্ছে না, সে যাচ্ছে কি মূল বিন্দু থেকে ডিরেক্টলি ওই বিন্দু দিকে যাবে, সেটাই অবস্থান ভেক্টর। আচ্ছা, এখন দেখো ও এম যে ভেক্টরটা আছে সেটা কতটুকু দূরত্ব গেছে? এক্স দূরত্ব।
আর আমি তোমাদের আগেই বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর যদি যায় তার সাথে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যদি যায় তার সাথে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর যদি যায় তার সাথে কে ক্যাপ ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি লিখতে পারতেছি যে ও এম ভেক্টরটা মানে হবে এক্স আই ক্যাপ, যদি লেখো পরে আসছে সে এম থেকে এন আসছে মানে এম এন ভেক্টর, দ্যাট মিনস এম এন ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এখান থেকে ওয়াই জে ক্যাপ, কারণ ওয়াই অক্ষ বরাবর গেলে জে ক্যাপ, এক্স অক্ষ বরাবর গেলে আই ক্যাপ, এরপরে সে এন থেকে পি ভেক্টর পর্যন্ত পি বিন্দু পর্যন্ত গেছে, তাহলে আমি লিখতে পারি এন পি ভেক্টর সমান সমান জেড কে ক্যাপ। এইভাবে এই তিনটা ভেক্টরের সাহায্যে আমি শেষ পর্যন্ত পি বিন্দুর দেখা পেলাম, মানে পি বিন্দুতে পৌঁছালাম। তো অবস্থান ভেক্টর থাকলে এত কিছু ঘুরে সে ডিরেক্টলি ও থেকে পি এর দিকে চলে যাবে, সেটাই অবস্থান ভেক্টর। কারণ এই ওপি ভেক্টরটা আমি কীভাবে নির্ণয় করবো এদের সাহায্যে, দেখো একটু খেয়াল করো, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। দেখো ও থেকে এন যোগ করে দিলাম, ও থেকে এন আমরা কী করে দিলাম যোগ করে দিলাম, তাহলে ও থেকে এন থেকে চিহ্ন দিলাম। এখন একটু খেয়াল করো ওপি ও এম এন, ও এম এন ত্রিভুজ ও এম এন, এই ত্রিভুজে আমি যোগ বিধি অ্যাপ্লাই করো। দেখো এই তীরচিহ্ন এদিকে গেছে, আবার এই তীরচিহ্ন এদিকে আসছে, এটা বিপরীত দিকে আসছে। আমি কি বলছিলাম যোগ বিধি বেলায় কে বিপরীত দিকে গেছে তাকে খুঁজো, বিপরীত দিকে আছে এই তীরচিহ্নটা, তাহলে সে সমান হবে বাদ বাকি ভেক্টরগুলো সমান হবে। তাহলে আমি লিখতে পারি এই জায়গায় ও এন ভেক্টর সমান সমান ও এম ভেক্টর যোগ এম এন ভেক্টর যোগ এম এন ভেক্টর। আচ্ছা গেল এটা। এবার এই বড় ত্রিভুজটা চিন্তা করি, এই বড় ত্রিভুজটা ওপিএন ত্রিভুজটা চিন্তা করি, তাহলে ত্রিভুজ ওপিএন এ, ওপিএন এ দেখো তো কোন তীরচিহ্নটা একই দিকে আছে, কোন তীরচিহ্নটা একই দিকে আছে, দেখো একটু খেয়াল করো, যদি আঁকতে চাই একটু খেয়াল করো, এটা ছিল এদিক দিয়ে, এটা ছিল এদিক দিয়ে, আর এটা আসতেছে এদিক দিয়ে। তাহলে দেখো ও এনটা যাচ্ছে এদিক দিয়ে, এনপি যাচ্ছে উপরের দিক দিয়ে, ওপি যাচ্ছে এদিক দিয়ে, তাহলে এইটা আর এটা একই দিকে, ওপিটা বিপরীত দিকে। তাহলে এখানে আমরা লিখতে পারি ওপি ভেক্টর সমান সমান ও এন ভেক্টর যোগ এনপি ভেক্টর যোগ এনপি ভেক্টর, যোগ বিধি অ্যাপ্লাই করছি জাস্ট। এখন সেই মানগুলো বসিয়ে দাও। ওপি ভেক্টর তো আমার অবস্থান ভেক্টরই, ও এন ভেক্টর মানে এটা লেখা যায়, তাহলে ও এন এর বদলে এটা লিখে দিলাম ও এম ভেক্টর প্লাস এম এন ভেক্টর প্লাস এনপি ভেক্টর থাকুক, এনপি ডান মতো থাকুক প্লাস এনপি ভেক্টর। এবার ও এম মানে এক্স আই, তো আমি লিখতে পারি ওপি ভেক্টর সমান সমান এক্স আই ক্যাপ, এম এন ভেক্টর হবে ওয়াই জে ক্যাপ প্লাস এনপি ভেক্টর হবে কত জেড কে ক্যাপ। এইভাবে তোমার যদি স্থানাঙ্ক দেওয়া ছিল, দেখো কি দেওয়া ছিল অনলি পি বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ছিল, কিন্তু তুমি যদি অবস্থান ভেক্টর লিখো ডিরেক্টলি এইভাবে লিখতে পারবা যে এক্সের সাথে আই, ওয়াইয়ের সাথে জে, জেডের সাথে কে। এর অর্থ হলো যদি ধরো এখানে এক্স ওয়াই জেড না থাকে, যদি এরকম থাকে 1 2 3, তাহলে তুমি লিখতে পারবা। সুতরাং ওপি ভেক্টর ইকুয়ালস টু 1i 2j প্লাস 3k। আমার কথা হলো এই যে এইটা, এই যে প্রমাণটা দেখালাম, এটা দেখালাম এই জন্য যে তুমি দেখলা কেন আমরা আই দেই, কেন জে দেই, কেন কে দেই, দিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করি, কারণ সেটার বিন্দুকে বোঝায়, আর একটা বিন্দুকে প্রকাশ করতে হলে অবস্থান ভেক্টর লাগে। আর অবস্থান ভেক্টর হলো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর গিয়েই তুমি বিন্দুকে ধরতে পারবা। আর সে কী করতেছে মূল বিন্দু থেকে ওই বিন্দুকে ধরতেছে, তাই সেভাবে ধরতে হলে তোমাকে আই জে কে ইউজ করে দেখাতে হবে। তো আজকে আপাতত অবস্থান ভেক্টর পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে তোমাদের অবস্থান ভেক্টর সম্পর্কে যেগুলো ম্যাথ আসছে সেই ম্যাথগুলো আমি করাবো, এবং এই ম্যাথগুলো বা এই আজকে যে থিওরি পড়ালাম বা কালকের ক্লাসে যে থিওরিগুলো পড়াবো সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে। তো ভালো করে মনোযোগ সহকারে দুটো ক্লাস করো, যাতে সব কিছু ইনশাল্লাহ আশা করি সবাই সব কিছু বুঝতে পারবা। আর যদি না বুঝতে পারো কমেন্ট করো কমেন্ট সেকশনে, তাহলে আমি সবগুলো আনসার দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।